ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আগের দিনই আমি তোমাদের বলেছিলাম যে আমাদের দুটো চ্যাপ্টার বাকি আছে, তার মধ্যে আমরা গ্যাসের আচরণটা আজ শুরু করি। ঠিক আছে? আর তোমাদের রিভিশনটা আমি কিভাবে দিতে বলেছিলাম আশা করছি মনে আছে। আশা করছি যারা যারা পরীক্ষা নিয়ে সিরিয়াস তারা আলোটা শুরুও করে দিয়েছে ডিভাইস। ঠিক আছে? তো আলো, তড়িৎ, তারপরে জৈব রসায়ন, এই তিনটে চ্যাপ্টার তোমরা খুব ভালো করে টেস্ট পরীক্ষার আগে সম্পূর্ণ তুলে রাখো। আর তার সাথেও এই চ্যাপ্টারটা, গ্যাসের আচরণ, আমি এখন এটা রানিং পড়াচ্ছি, তোমাদের মনে থাকবে, কিন্তু রিভিশন দিলে টেস্টের আগে তাড়াতাড়ি এটা হয়ে যাবে। ওই তিনটে চ্যাপ্টার তোমরা এর পাশাপাশি রিভিশন দিতে থাকো আর এইটা পড়তে না। ঠিক আছে? এই তোমাদের টেস্ট পরীক্ষার আগে আশা করছি আমি এটা শেষ করে দিতে পারবো। তো তারপরে তোমরা পুরো বইটা তখন আমি রিভিশন শুরু করবো। আর রাসায়নিক গণনাটা যেটা তুমি বলেছি, আমার রিভিশন 1 মাসের মধ্যে হয়ে যাবে, তোমাদের মেইন জিনিসগুলো আমি তুলে ধরে দেবো। আর তারপরে বাকি জিনিসটা আমরা জানুয়ারি মাসে রাসায়নিক গণনা শিখে লাস্ট একটা ফাইনাল রিভিশন দেবো। কুইক রিভিশন হবে সেটা, তখন শুধু আমি তোমাদের জিজ্ঞাসা করবো, তোমরা উত্তর দেবে, এরকম টাইপের একটা কুইক রিভিশন হবে। এটাই হচ্ছে বিষয়। আর তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই বলেছি যে চ্যাপ্টারটা থেকে কি আসবে এটা না জানলে নাম্বারটা পাওয়া যাবে না। তো এই চ্যাপ্টার থেকে দেখো আমি লিখে রেখেছি একটা এমসিকিউ আসবে, 1 নম্বরে একটা, দুটো প্রশ্ন আসবে, 2 নম্বরের একটা প্রশ্ন আসবে, আর 3 নম্বরের একটা প্রশ্ন আসবে। অর্থাৎ 4টে প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো তুমি পেয়ে যাবে কিন্তু 8টা নাম্বার। আর এই 8 নাম্বার আমরা কি করে নেব, তার জন্য আমরা আজকের থেকে এই চ্যাপ্টারটা শুরু। খুব কঠিন না, শুধু বোঝার বিষয় আছে, কিছু গাণিতিক সলিউশন, সূত্র, লেখচিত্র, এই জিনিসগুলো আছে, কিছু অঙ্ক করতে হবে, তাহলেই হয়ে যাবে। একদম সোজা, ভয় পাওয়ার কিছু নেই, কোনো বিষয় না। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, গ্যাস, গ্যাস কি? আমরা যে তিনটে অবস্থার কথা জানি সাধারণত, যে কোনো পদার্থের যে অবস্থা, সেই 3 নম্বর অবস্থাটা হচ্ছে গ্যাস। অর্থাৎ কঠিন, তরল, গ্যাস, এই 3 নম্বর অবস্থা হচ্ছে গ্যাস। এরপরে আরো দুটো পদার্থের অবস্থা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেটা তোমরা পরবর্তীকালে জানবে, আমি সেটা আর বলছি না। ঠিক আছে? তো এই তৃতীয় জিনিস কি, গ্যাস। আমরা কি জানি, কঠিন থেকে তরল তৈরি হয়, তরল থেকে গ্যাস তৈরি হয়। ঠিক আছে? এই প্রক্রিয়াগুলো ভৌত অবস্থায়, অর্থাৎ আমাদের গ্যাসটা কিন্তু প্রায় অদৃশ্য। মানে পৃথিবীর 90, 95, 99% বললেও গ্যাস আমরা চোখে দেখতে পাই না। এবার তোমরা বলতেই পারো, স্যার আগুন ধরলে তো ধোঁয়া ওঠে। সেই জন্যই আমি বললাম যে ম্যাক্সিমাম গ্যাস আমরা চোখে দেখতে পাই না। ঠিক আছে? সেইটাই হচ্ছে আমি বললাম যে ম্যাক্সিমাম গ্যাস আমাদের চোখে দেখা যায়। তাহলে চোখে দেখা যেমন যায় না, গ্যাসকে তো জড়িয়েও ধরা যায় না। এইখানে তো গ্যাস আছে, আমি কি জড়িয়ে ধরতে পারছি? গ্যাসকে জড়িয়ে ধরা যায় না। এই ঘরটা যেরকম, গ্যাস সেরকম আছে। আবার পৃথিবীতে, সারা পৃথিবীতে গ্যাস রয়েছে। পৃথিবীর আকার জুড়ে, চারিদিক জুড়ে বায়ুমণ্ডল রয়েছে, এটা তো গ্যাসেরই স্তর। এই বায়ুমণ্ডলটা কিরম হচ্ছে, পৃথিবীর যেরকম আকার, বায়ুমণ্ডলটা ঠিক সেরকম একটা আকার নিয়ে পৃথিবীর চারিপাশে ঘুরছে। অর্থাৎ গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন নেই, এটা যে পাত্রে রাখা হবে জলের মতো ঠিক সেই পাত্রের আকারই ধারণ করে। কিন্তু জলটা আমরা চোখে দেখতে পাই, বা তরলটা আমরা চোখে দেখতে পাই, গ্যাসটা আমরা দেখতে পাই না। আর কি, এই আয়তনের সাথে চাপ আর উষ্ণতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চাপ আর উষ্ণতা পরিবর্তন করে গ্যাসের আয়তন বৃদ্ধি বা হ্রাস করা যায়। ধরো এই ঘরে একটা গ্যাস আছে, এবার হয়তো দেখা গেল এই ঘরে চাপটা সেম রেখে আমি এই ঘরে স্টোভ জ্বালালাম বা রান্না করা শুরু করলাম, তখন কিন্তু গ্যাসের যে আয়তন এই ঘরের মধ্যে আছে সেটা পরিবর্তন হতে থাকে। তাই এখানে একটা জিনিস মনে রাখতে হয় যে গ্যাসের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে চাপ এবং উষ্ণতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এবং যদি কোথাও উল্লেখও না থাকে, দেখা গেল তোমাকে বললো 20 সিসি অক্সিজেন, এর মানে কিন্তু কিচ্ছু দাঁড়াবে না যদি তার পাশে উষ্ণতা আর চাপটা না থাকে।
তো আশা করছি বুঝতে পেরেছো। এইবার কি গেল, গেল। এইবার এইবার আসছি গ্যাস। যে গ্যাসগুলো দেখা গেল পরস্পরের সাথে কোনো বিক্রিয়া করে না, এরকম গ্যাস একে অপরের সাথে মিশে। কেমন? তাহলে কার্বন গ্যাস আর অক্সিজেন গ্যাস এরা মিশে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ঠিক এরকম নানা রকম গ্যাস আমাদের বায়ুমণ্ডলে একসাথে মিশে আছে, যারা বিক্রিয়া করে না একে অপরের সাথে, তারা কিন্তু বায়ুমণ্ডলে নিজেদের মতো মিশে আছে। তো সেটাই আমি লিখেছি। আর কি, বিভিন্ন গ্যাসের মধ্যে রাসায়নিক কিছু পার্থক্য থাকতেই পারে, কারণ আমরা পর্যায় সারণীতে পড়েছি যে কারোর বাইরের কক্ষে এক এক রকম ইলেকট্রন থাকতে পারে, যোজ্যতা ভিন্ন হতে পারে। ফলে রাসায়নিক ধর্ম এদিক ওদিক হতেই পারে, কিন্তু ভৌত ধর্ম প্রায় সবারই একই রকম। ভৌত ধর্মের বেশি পরিবর্তন কোথাও লক্ষ্য করা যায় না। অণুগুলির মধ্যে পরস্পরের গ্যাপটা বেশি। কঠিনটা যেমন কনজাস্টেড ভাবে থাকে, একটা কঠিন বস্তু তার মধ্যে আন্তঃআণবিক যে অণুগুলো আছে কাছাকাছি থাকে, ফলে আন্তঃআণবিক আকর্ষণ বল ওদের বেশি। তরলের কঠিনের থেকে দূরে থাকে, কিন্তু গ্যাসের থেকে কাছে থাকে। আর গ্যাসে অনেক দূরে দূরে থাকে, ফলে এদের আন্তঃআণবিক আকর্ষণ বল কম থাকে। এটাই এখানে লেখা আছে। ঠিক আছে। আর যদি উষ্ণতা বা চাপ এই দুটোর মধ্যে যে কোনো একটা স্থির রাখা হয় আর অন্য একটাকে পরিবর্তন করা হয়, তাহলেও কিন্তু আয়তনের পরিবর্তন ঘটবে। আবার যদি উষ্ণতা চাপ উভয়েরই পরিবর্তন করা হয়, তাহলেও কিন্তু আয়তনের পরিবর্তন ঘটবে। এইগুলোই হচ্ছে গ্যাসের বৈশিষ্ট্য। ঠিক আছে, এইগুলোই হচ্ছে গ্যাসের বৈশিষ্ট্য। এবার আমরা গ্যাসের চাপ এবং আয়তনটা দেখি। তো গ্যাসের চাপ কি? গ্যাসের চাপ হচ্ছে যে একক ক্ষেত্রফলে গ্যাসের অণুগুলি যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ। তাহলে একক আয়তনে গ্যাসের অণুগুলি, ধরো এই ঘরের মধ্যে একক ক্ষেত্রফল তুমি ধরো 1 সেন্টিমিটার স্কোয়ার যাই, এই একক ক্ষেত্রফলে যতটা পরিমাণ চাপ প্রয়োগ করছে তাকে আমরা বলছি, সরি, যে বল প্রয়োগ করছে তাকে আমরা বলছি গ্যাসের চাপ। অর্থাৎ এই চাপ যে রাশিটা, সেটা কিন্তু আমরা ডিনোট করতে পারি বল বাই ক্ষেত্রফল। আর বল বাই ক্ষেত্রফল, বলের একক নিউটন আমরা পড়েছি। আর ক্ষেত্রফলের একক তোমরা সবাই জানো, মিটার স্কোয়ার, মানে বর্গ একক যেটাকে বলে। মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, কিলোমিটার স্কোয়ার, যাই হোক না কেন, ক্ষেত্রফল মানে হচ্ছে দুটো একই রাশির গুণফল। অর্থাৎ এর এর এককটা হচ্ছে বর্গ একক। আমি যদি মিটার ধরি তাহলে বর্গ মিটারই ধরো, যদি সেন্টিমিটার ধরি তাহলে সেন্টিমিটার। এবার যখন কখন মিটার নেবো, এসআই পদ্ধতিতে আমরা নেবো মিটার, আর সিজিএস পদ্ধতিতে নেবো আমরা আমাদের কি বলে সেন্টিমিটার। ঠিক আছে, ঠিক তেমনি এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা বলি 1 পাস্কাল। এই পাস্কালটা হচ্ছে চাপের একটা একক। ঠিক আছে, 1 পাস্কাল। আবার কি, আবার সিজিএস পদ্ধতিতে আমরা এই এককটাকেই বলি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার। এটাকে হচ্ছে সিজিএস একক আমার। ঠিক আছে, এইবার আমাদের আরো কিছু একক আছে, যেমন বার আছে, টর আছে, বায়ুমণ্ডলীয় চাপ আছে, অর্থাৎ এটিএম। এই জিনিসগুলো আছে। তো এরকম গ্যাসের বিভিন্ন একক আছে, সেগুলো নিয়ে আমাদের একটু নাড়াচাড়া করতে হবে। তো সবার আগে জেনে নিতে হবে পাস্কাল। তাহলে এই দেখো, এখান থেকে আমি পড়েছি সব, এখানে সব লেখাও আছে। ঠিক আছে, এক বার, এক বার সমান সমান 10⁵ এক বার সমান সমান 10⁵ এক টর সমান সমান 1 mm বায়ুমণ্ডলীয় পারস্তম্ভের চাপ। ঠিক আছে, 1 mm পারস্তম্ভের চাপ। এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 700, এই যে 760 টন। আর 1.013 × 10⁵ এই কিছু ট্রান্সফরমেশন গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ অঙ্ক করতে গেলে মাঝে মাঝে লাগবে। তাই এই তিনটে জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এইবার কি, এইবার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এই বায়ুমণ্ডলীয় চাপ আমরা মাপি কি দিয়ে? ব্যারোমিটার দিয়ে। এই কথাটা তোমরা সবাই শুনো।
কিন্তু এই বদ্ধ ঘরের চাপটা আমরা কি করে মাপবো? নয় প্রেসার গেজ দিয়ে মাপবো, নয় ম্যানোমিটার দিয়ে মাপবো। ঠিক আছে? আর কি? আর বায়ু গ্যাসের চাপকে পারস্তম্ভের উচ্চতা দ্বারা প্রকাশ করে। অর্থাৎ গ্যাস যে পরিমাণ চাপ দিচ্ছে সেটাতে পারস্তম্ভ কতটা হেরফের হচ্ছে, সেই পার্থক্যটার মাধ্যমে আমরা পারস্তম্ভের চাপ দ্বারা গ্যাসের উচ্চতাটা, মানে গ্যাসের চাপটা, পারস্তম্ভের উচ্চতা দ্বারা গ্যাসের চাপটা আমরা নির্ণয় করতে পারি। আমি যেটা বললাম সেটাই বোর্ডে লেখা আছে। ঠিক আছে? তো বোর্ড দেখে বোঝানোর কিছু নেই, একদম সোজা জিনিস, সেই জন্য আমি তোমাদের বোর্ড ছাড়াই বুঝিয়ে দিই। ঠিক আছে? আমি একটু সরে যাচ্ছি, তোমরা দেখো। দেখো, বৈশিষ্ট্য যা বলেছি তাই। আয়তন নেই, চাপ উষ্ণতা পরিবর্তন হলে আয়তন পরিবর্তিত হয়। দ্বিতীয় নম্বরে দেখো, পরস্পর বিক্রিয়া করে না এমন গ্যাস মিশে যেতে পারে। 3 নম্বরে দেখো, সমস্ত গ্যাসের রাসায়নিক ধর্মের পার্থক্য থাকলে ভৌত ধর্ম প্রায় একই। 4-এ দেখো, উষ্ণতা স্থির রেখে চাপ বাড়িয়ে কমিয়ে আয়তন পরিবর্তন করা যায়। 5 নম্বর দেখো, অণুগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব বেশি এবং আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল। আর 6 নম্বর, ওটা 5 আছে, ওটা 6 হবে। 6 নম্বরে দেখো, অদৃশ্যমান, মানে প্রায় দেখা যায় না বললি। এবার চাপ আর আয়তন, সেখানে কি লেখা আছে? একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে চাপ। চাপের একক বল ও ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, নিউটন বাই মিটার স্কোয়ার। ওটাকেই আমরা নিউটন পার মিটার স্কোয়ার অর নিউটন মিটার ইনভার্স টু এটা লিখতে পারি। এই ইনভার্স টুটা কি করে হলো সেটা আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো, কারণ ক্লাস 9-এ এই জিনিসগুলোই তোমরা শিখেছো। ঠিক আছে? নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে পাস্কাল, আর ডাইন পার সেমি স্কোয়ার মানে হচ্ছে সিজিএস একক, আর ওটা এসআই একক। আর অন্যান্য একক কি আছে? বার আছে, বার সমান সমান 10⁵ পাস্কাল। এক টর আছে, 1 mm মিলিমিটার পার স্তম্ভের চাপের সমান। এক বায়ুমণ্ডলীয় চাপ 760 টরের সমান, এবং তোমার 1.013 × 10⁵ পাস্কাল। বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় ব্যারোমিটার দ্বারা, আর বদ্ধ পাত্রের চাপ মাপা হয় প্রেসার গজ বা ম্যানোমিটার দিয়ে, আর গ্যাসের চাপকে পারস্তম্ভের উচ্চতা দ্বারা প্রকাশ করা হয়। যা আমি পড়িয়েছি সেটাই বোর্ডে লেখা আছে, স্ক্রিনশট নিয়ে নিয়েছো হয়তো এতক্ষণে, কারণ এখন আর আমার পড়ানোর স্টাইল নিয়ে তোমাদেরকে বলার প্রয়োজন নেই যে বাবা এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে পড়ো। এখনো যদি তোমরা এটা না বুঝতে পারো তাহলে আর কিছু বলার নেই। তো ঠিক আছে, এবার বোর্ডটা মুছে দিয়ে আমি আজকের বাকি অংশটুকু তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে? তো যদি কেউ স্ক্রিনশট না নিয়ে থাকো, এখন আরো একবার নিয়ে নাও। তো চলো বাকিটা দেখে নিয়ে যাই। তো আমরা গ্যাসের চাপ আর আয়তন নিয়ে পড়ছিলাম। তো তোমরা সকলকে আমি বললাম যে নানা রকম একক আছে চাপের, আর তার সাথে কি হচ্ছে, গ্যাসের চাপ সমান সমান কি হচ্ছে, বায়ুমণ্ডলের চাপ মাইনাস পারস্তম্ভের উচ্চতা। এটাই হচ্ছে গ্যাসের চাপ বের করার প্রধান ইয়ে। আর দরকার নেই, তাও আমি লিখে দিয়েছি তোমাদের আয়তনের একক, এসআই তে মিটার কিউব, আর সিজিএস এ সেন্টিমিটার কিউব। এইবার আসছে আমাদের আজকের মেন জিনিস, সেটা হচ্ছে বয়েলের সূত্র। ঠিক আছে? বিজ্ঞানী রবার্ট বয়েল চাপ ও আয়তন আর উষ্ণতার সমন্বয়ে, তোমার এটা চাপ আয়তন সূত্রই বলা হয়, উষ্ণতার বলার দরকার নেই, চাপ আর আয়তনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছিল। সেই চাপ আর গ্যাসের চাপ আর আয়তনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছিল, আর সেই সূত্রটাই হচ্ছে বয়েলের সূত্র নামে পরিচিত। এই বয়েলের সূত্রটা যে সকল গ্যাস মেনে চলে তাদের আমরা আদর্শ গ্যাস বলি। এই আদর্শ গ্যাসটা কি সেটা আমরা পরবর্তী ক্লাসে আরো ভালো করে জানবো। ঠিক আছে? আর এই বয়েলের সূত্রে গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতাটা স্থির থাকে, অর্থাৎ এই দুটো পরিবর্তন হলে কিন্তু বয়েলের সূত্র চলে না। অর্থাৎ এই দুটো ফিক্স থাকবে, গ্যাসের ভর আর হচ্ছে তোমার গ্যাসের উষ্ণতা। ঠিক আছে? আর বয়েলের সূত্র কি বলছে, যে চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক ক্রিয়া করে। অর্থাৎ এইটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, ভি ভ্যারিয়াস টু 1/p
পিভি ইজ ইকুয়াল টু কে ধ্রুবক। আর এই কে এর মান গ্যাসের ভর, প্রকৃতি, উষ্ণতা, চাপ আর আয়তনের উপর নির্ভর করে। এই কে এর মানটা কিন্তু গ্যাসের ভর, প্রকৃতি, উষ্ণতা, চাপ আর আয়তন, অর্থাৎ যে জিনিসগুলো এই সূত্র স্থাপনের জন্য বিরাজমান বা লেগেছে সেই সবকিছুর উপরেই কে এর মান কিন্তু আমাদের নির্ভর করে। আর এই যে এই জিনিসটা এলো এখান থেকে, এই যে পিভি যদি স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন পরিবর্তন হয়, উষ্ণতা স্থির আছে কিন্তু নির্দিষ্ট গ্যাসের আয়তন পরিবর্তন হতে থাকছে, তখন কিন্তু আমরা লিখতে পারি এই P1 V1 is equal to P2 V2 P3 P3, যতগুলো হবে না কেন আমরা সেটা কিন্তু লিখতে পারি। এর গাণিতিক ফর্মুলাটা থেকে আমরা লিখতে পারি যে এখান থেকে তোমরা এখানে লিখতে পারো খুব সহজে, যে অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের এটাই লাগবে যে P1 V1 is equal to P2 V2, এটাই লাগবে। এটার মান দেয়া থাকবে, এটার মান দেয়া থাকবে, এটা দেয়া থাকবে, এটা বের করতে হবে, নয় এই দুটো দেয়া থাকবে এখান থেকে বের করতে হবে, যাই হোক না কেন চারটের মধ্যে দুটো দেয়া থাকবে, তিনটে দেয়া থাকবে, একটা বের করতে হবে। তাহলে এইটা কিন্তু একটা জিনিস যেটা এইটা দিয়েই স্যাটিসফাইড হচ্ছে, ঠিক আছে। আর দেখো এখানে দুটো গ্রাফ এঁকেছি, একটা চাপ আর আয়তনের গ্রাফ, উষ্ণতা এখানে ধ্রুবক, এখানে T2 টা T1 এর থেকে বড়, তাই গ্রাফ দুটো এরকম হবে, এটা মনে রাখতে হবে, এটা কিছু করার নেই। আর পিভি অর্থাৎ এইটা, এই পিভির সাথে যদি শুধু পি এর গ্রাফ আমরা করি তাহলে একদম স্ট্রেট লাইনে চলে যাবে, পি সোজাসুজি স্ট্রেট লাইনে চলে যাবে। যদি এখানে পিভি নিতে আর এখানে পি নিতে তাহলে এরম ভাবে যেত, ঠিক আছে। এটা মাথায় রাখবে, অ্যাক্সিস দুটো যেন উল্টো পাল্টা না হয়। আর সকলেই জানো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাই আমি আর লিখিনি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে আমরা ও বা জিরো দ্বারা প্রকাশ করি, এটা সকলেই জানো বলে এইটুকু আমি লিখি। এইবার যে বিষয়টা, স্যার আপনি তো সূত্রই বললেন, এদিকে বাকি সব আমাদের বলুন। কেন? কারণ দেখো, মেন যে জিনিস বয়েলের সূত্রে মনে রাখতে হয়, আমাদের ধ্রুবক রাশি দুটো গ্যাসের ভর আর উষ্ণতা স্থির, আর আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে ক্রিয়া করে। আর এই দুটো আমরা যখনই জানতে পারবো এখান থেকে আমরা সূত্রটা নিজেই লিখে নিতে পারবো। তাহলে কি লিখবো? স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ভরের যে কোনো নির্দিষ্ট, এই যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে ক্রিয়া। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের বা স্থির উষ্ণতায় বলতে পারো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন, স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে। আর এটাই দেখো এখানে লেখা, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাত। কোনো সমস্যা? তাহলে বয়েলের সূত্র কি হলো? বয়েলের সূত্র হচ্ছে ভর আর উষ্ণতা এই দুটো ধ্রুবক, চাপ আর আয়তন ব্যস্তানুপাতে ক্রিয়া করে। যে গ্যাসগুলি এই সূত্র মেনে চলে তাকে আমরা বলি আদর্শ গ্যাস। পি আর ভি এর লেখচিত্রতে উষ্ণতা এটা কম হবে নিচে দিয়ে যাবে, উষ্ণতা এটা বড় হবে উপর দিয়ে যাবে। পিভিপি তে পিভি পি অক্ষের বরাবর সোজা স্ট্রেট লাইন হিসেবে চলে যাবে, এই দুটো গ্রাফ পরীক্ষায় একটা দিতেই পারে। এইবার হচ্ছে ভি ভ্যারিয়াস টু 1/p, এখান থেকে আমরা পাই ভি সমান সমান কে বাই পি, অর্থাৎ পিভি সমান সমান কে। এই কে টা হচ্ছে ধ্রুবক, আর এই কে ধ্রুবকের মান নির্ভর করে গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতা, গ্যাসের প্রকৃতি আর ভর। হয়ে গেল। এইবার আমরা এখান থেকে সূত্রটা কি বলবো? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত গ্যাসের প্রযুক্ত চাপের ব্যস্তানুপাত। এই হচ্ছে আমাদের বয়েলের সূত্র। রবার্ট বয়েল এই সূত্রটা আবিষ্কার করেছিলেন, এটা চাপ আয়তন সূত্র নামেও পরিচিত। আর গ্যাসের চাপ সমান সমান বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস পারদস্তম্ভের চাপ, আয়তন এসআই একক, সিজিএস একক, এই হয়ে গেল। তাহলে এই আজকে আমরা এইটুকুই পড়ব।
আশা করছি কোনো সমস্যা নেই, তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। আমি বোর্ড দেখে তোমাদের পড়াই, আমি আমার মতো করে তোমাদের বুঝিয়ে পড়িয়েছি, শুধু বোর্ডটা তোমাদের নোটের জন্য। এটা আমাকে লিখতেই হবে, এটা তোমাদের জন্য, তোমরা যাতে খুব তাড়াতাড়ি আমার পড়ানোটা চোখে দেখে ভিজুয়ালাইজ করতে পারো, সেই জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি কোথাও কখনো কোনোদিন রাত 10টা 11টা 12টার সময় যদি তোমাদের পড়তে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তোমরা কমেন্ট করে দেবে। আমি যদি তখন না পারি, আমি পরের দিন সকালে তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দিয়ে অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর অন্যান্য ক্লাসগুলোই হচ্ছে, কিছু স্যারের সত্যি শরীর খুব খারাপ, একটু সিরিয়াস কন্ডিশন হয়ে আছে, তাই তারা ক্লাস নিতে পারছে না। তা তাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, ইতিহাস ভূগোল দুটোই কমপ্লিট হয়ে গেছে, বায়োলজি রিভিশন চলছে, ম্যাথটা হচ্ছে, ম্যাথের সিলেবাসও প্রায় কভার হয়ে যাওয়ার দিকে। ঠিক আছে? তো তোমরা আমাদের সাথে যুক্ত থেকো, আশা করছি আমরা যা পড়িয়েছি বা যা পড়াচ্ছি তাতে তোমাদের পরীক্ষা ভালোই হবে। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন গ্যাসের পরের ভিডিও নিয়ে। আর আমি আশা করতে পারি এখন তোমরা তড়িতের আলোর রিভিশনটা শুরু করে দিয়েছো, আর তার পাশাপাশি কিন্তু এইটুকুও পড়ো, এই চ্যাপ্টারটাও আলোর সাথে সাথে হতে থাকুক। তাহলে দেখবে পরীক্ষার আগে মেন যে 4টে চ্যাপ্টার খুব সুন্দরভাবে আয়ত্তে চলে এসেছে, আলো, তড়িৎ, জৈব রসায়ন আর গ্যাসের আলো। এই মেন 4টে চ্যাপ্টার তোমাদের একদম গ্রিপে চলে এসেছে। আর এই 4টে চ্যাপ্টার গ্রিপে আসার পরে আমি প্রথম রিভিশন এই 4টে চ্যাপ্টার থেকেই শুরু করব, কারণ এই 4টে জায়গায় খুব ইম্পর্টেন্ট জায়গা, আর এখান থেকে স্কোরিং করার সম্ভাবনা খুব বেশি এবং খুব সহজ এই চ্যাপ্টার গুলো। আর যারা ভয় পাচ্ছে ভৌত বিজ্ঞানকে, তারা এই 4টে চ্যাপ্টারেই ভয় পায়। ঠিক আছে? তো এই 4টে চ্যাপ্টার দিয়ে আমি আগে শুরু করবো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে। থ্যাংক ইউ।